নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটা রুল জারি করেছে, যেই রুলের পরে যদি আপনি আপনার মোবাইল ফোনটা কোনো দোকান থেকে ইএমআইয়ের মাধ্যমে কেনেন আর যদি রিজার্ভ ব্যাঙ্কের যে রুল সেই রুলসকে যদি ফলো না করেন, তাহলে কিন্তু আপনার ফোনটা লক হয়ে যেতে পারে। এমনকি এমন অনেক অ্যাপস বা এমন অনেক ফিচার্স আছে যেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডিটেলসে বোঝার চেষ্টা করব যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই রুলটা কি দিল, সেই রুল নিয়ে আসার পেছনে আসল কারণ কি রয়েছে। কারণ বর্তমানে সবাই প্রায় সমস্ত মোবাইল যারা নেয়, কারণ তাদের প্রাইস বেশি থাকার জন্য বেশিরভাগ জনে কিন্তু ইএমআইতে মোবাইল নেয়। তাই এই রুল যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার জন্য। সো ভিডিওটা ভালো করে দেখবেন, পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন। তো চলুন পুরো রুলসটা একবার বোঝা যাক। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেকেই গাড়ি বাড়ি সমস্ত কিছু কিন্তু লোনের মাধ্যমে কেনে, ইএমআই দেয়, তারপরে মাসের শেষে একটা ইএমআই কাটে এবং সেই ইএমআই কন্টিনিউ চলতে থাকে। কোনো সময় আপনার ইএমআই যদি ফেল হয় এবং লাগাতার যদি কয়েকটা ইএমআই ফেল হয়, তারপরে ব্যাংক আপনার গাড়িটাকে বাজেয়াপ্ত করে নেয়, বা আপনি যদি কোনো বাড়ির জন্য হোম লোন নিয়ে থাকেন তাহলে আপনার বাড়িটাকে বাজেয়াপ্ত করে নেয়, অর্থাৎ সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু যদি আপনি ফোনের জন্য কোনো ইএমআই নেন, এক্ষেত্রে তো আপনার অ্যাসেটটাই হলো ফোন। তাই সেই ক্ষেত্রে আরবিআই বলছে সেক্ষেত্রে তো ফোনকে বাজেয়াপ্ত করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে নতুন রুল আসছে, কারণ এখন বর্তমান সময়ে আপনি যদি দেখেন প্রচুর মানুষ তারা কিন্তু অনেক দামি দামি মোবাইল ফোন সেগুলো ইএমআইতে কিনতে থাকে এবং সেই ইএমআই যদি সময়ের মধ্যে পরিশোধ করতে না পারে, আরবিআই বলছে তার ফোনটাকে সীমিত সময়ের জন্য, যতদিন না সেই ইএমআইগুলো শোধ করছে, তার ফোনটা কিন্তু লক হয়ে যেতে পারে। দেখুন, সাম্প্রতিক সময়ে আমরা কি দেখতে পাচ্ছি যে ইএমআইয়ের মাধ্যমে স্মার্টফোন কিন্তু কিনছে এবং পরে তার কাছে সেই ক্যাপাবিলিটি বা সেই ক্ষমতা থাকছে না যে সেই ইএমআইটা দিতে পারবে। পেটিএম, ফোনপে, এমনকি অনেক এনবিএফসি এরকম অ্যাপ বেরিয়ে পড়েছে যেগুলোর মাধ্যমে সহজেই কিন্তু মানুষ লোন নিতে পারছে। এবং দেখুন, যার কারণে খুব সহজেই লোন পেয়ে যাওয়ার কারণে তারা কিন্তু বড় বড় অ্যামাউন্টের একটা ফোন কিন্তু কিনছে, যে ফোনের ইএমআই দেওয়ার সামর্থ্য তার কাছে নেই। সো যার কারণে কি হচ্ছে, এই সমস্ত ব্যাংক এবং এনবিএফসিগুলোর প্রচুর ক্ষতি হচ্ছে। কারণ টাইম মতো যদি ইএমআই না আসে, এনপিএ বাড়তে থাকবে। তার সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে যে সিবিল স্কোর, সেটাও কিন্তু প্রচুর মানুষের কিন্তু সিবিল স্কোর ডাউন হচ্ছে। আরও যদি আমরা দেখি যে ব্যাংকগুলো বাধ্য হয়ে লিগেল নোটিশ পাঠাতে হচ্ছে ওই সমস্ত যারা মোবাইল ফোনটাকে ইএমআইয়ের মাধ্যমে নিয়েছে, তো লিগেল নোটিশও পাঠাতে হচ্ছে। এখন দেখুন, এই পুরো বিষয়টাতে বেসিক্যালি কিন্তু ব্যাংকেরই প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ব্যাংক এই ধরনের ইএমআই সুবিধাগুলো দিচ্ছিল, তাদেরও প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হচ্ছে। কেন, বোঝার চেষ্টা করুন যে যদি আপনার বাড়ি বা গাড়িকে যদি কখনো লোনে নিয়ে থাকেন আর সেই লোনটা যদি সময় মতো না দেন, তাহলে ব্যাংক আপনার এগেনস্টে একটা কিন্তু লিগেল নোটিশ পাঠাবে যে যাতে আপনি সময় মতো ইএমআইটা দেন। এরকমভাবে টোটাল 3বার লিগেল নোটিশ পাঠাবে। লিগেল নোটিশ পাঠানোর পরে ব্যাংক কোর্টের কাছে যাবে এবং কোর্টের অনুমতি নেবে যে এই যে পার্সন যে লোন দিতে পারছে না, তার সম্পত্তি বা তার গাড়িটা যাতে বাজেয়াপ্ত করা যায়। কোর্ট পারমিশন দেবে, দেন তারপরে ব্যাংক অথরিটি গিয়ে তার গাড়িটা বা তার বাড়িটা কিন্তু বাজেয়াপ্ত করে। এখন দেখুন, এই পুরো প্রসিডিওরে অনেক লিগেল খরচা কিন্তু হয়। এখন গাড়ির দাম 10 লাখ টাকা, একটা হোম লোন নিয়েছে কেউ 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা, সেই ক্ষেত্রে লিগেল নোটিশ যদি পাঠানো হয় এবং সেই যে পুরো প্রসিডিওরে যা খরচা হয় সেটা যখন বাজেয়াপ্ত করে কিন্তু সেই খরচাটা আদায় করে নেওয়া যায়। কিন্তু আপনি ফোনের ক্ষেত্রে ভাবুন, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 30,000 টাকার ফোন নিয়েছে। এখন এই ফোনের ক্ষেত্রে যদি এই সেমভাবে লিগেল প্রসিডিওরের মাধ্যমে গিয়ে সেই ফোনটাকে যদি বাজেয়াপ্ত করতে হয়, তাহলে কিন্তু প্রচুর লিগেল খরচা হবে এবং সেই লিগেল খরচা নিশ্চয়ই ফোনের দামের থেকে অনেক বেশি হবে। সো তাই জন্য কয়েক বছর যাবত এই সমস্ত যে ব্যাংকগুলো বা এনবিএফসিগুলো তারা কিন্তু ক্ষতির শিকার হচ্ছিল, কারণ অনেকেই লোন নিয়ে ফোন কিনছে কিন্তু পরে ইএমআই দিচ্ছে না। এই জন্যই সমস্ত ব্যাংক এবং এনবিএফসিগুলো আরবিআইয়ের কাছে একটা কমপ্লেন দেয় যে এই সমস্যাটা কিন্তু হচ্ছে এবং আমরা ডেপ্ট দিচ্ছি, অর্থাৎ ঋণ দিচ্ছি, কিন্তু সেই মতো করে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। আর আরবিআই দেখলো কি, এই সমস্ত ব্যাংক এবং এনবিএফসিগুলোর এনপিএ ধীরে ধীরে বাড়ছে।
তাই জন্য আরবিআই একটা কিন্তু নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক জারি করলো। কি জারি করলো না, দীর্ঘদিন যদি কেউ ইএমআই না দেয় তাহলে তার ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি চাইলে সেই স্মার্টফোনের, যে স্মার্টফোনটা ওই পার্সন নিয়েছে, যে ইএমআই দিচ্ছে না, তার স্মার্টফোনের কিছু ফিচার্স দূর থেকেই কিন্তু সীমিত করতে পারবে বা বন্ধ করতে পারবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, এখানে বন্ধ করতে পারবে মানে আপনার ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকেও বন্ধ করে দিতে পারবে। মানে যে অ্যাপসটা না থাকলে আপনার ফোনটা ঠিকমতো করে কাজ করবে না, সেই অ্যাপসটাকেও কিন্তু দূরে থেকেই এই সমস্ত ব্যাংক এবং এনবিএফসিগুলো আপনার ফোনটা বন্ধ করে দিতে পারবে, যদি আপনি ঠিক মতো টাইম মতো ইএমআই না দেন। এবার দেখুন, আরবিআই বলছে যে শুরুতে যখন ইএমআই নিতে আসছে তখন কিন্তু তাকে বলতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তাকে যাতে লোনটা সে পে করে, এবং এই ক্ষেত্রে যদি সে পে না করে তাহলে ব্যাংক এবং এনবিএফসিগুলো একাধিকবার তাকে কিন্তু নোটিশ পাঠাবে। এবার ধরুন দীর্ঘদিন ইএমআই দিচ্ছে না এবং নোটিশ পাঠানোর পরেও সেরকম কোনো রিপ্লাই আসছে না, তো সেই ক্ষেত্রে এর ওপরে কিন্তু ওই ফোনের ওপরে রেস্ট্রিকশন লাগানো হবে। কোন কোন জিনিসের উপর রেস্ট্রিকশন লাগাতে পারবে? ক্যামেরা বন্ধ করে দিতে পারবে, ইন্টারনেট কোনোভাবে চলবে না ওই ফোনে, এছাড়া কিছু অ্যাপস থাকবে যে অ্যাপসগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে। দেখুন, একটা বোঝার চেষ্টা করুন যে একটা ফোনের ক্যামেরা বন্ধ হয়ে গেল, একটা ফোনের ইন্টারনেট বন্ধ হয়ে গেল, সেই ফোনের আর বেশি কিছু কিন্তু থাকলো না। তো সেইভাবে কিন্তু আরবিআই বলল যে এরকমভাবে যে কোনো এনবিএফসি এবং ব্যাংক চাইলে বন্ধ করে দিতে পারবে। এখন বন্ধ করার জন্য আরবিআই আবার কিছু প্রসিডিওর বলেছে যে এমনি এমনি বন্ধ করা যায় না, কারণ তাতে অনেক লিগাল ইস্যু ক্রিয়েট হতে পারে, কারণ কারো রাইটসকে কেড়ে নেওয়া হচ্ছে। দেখুন, সেক্ষেত্রে আরবিআই বলেছে যখন ওই পার্সন ফোন কিনতে আসছে, অর্থাৎ ফোন কেনার সময় যে কাস্টমার থাকবে তাকে একটা কনসেন্ট ফর্মে সই করিয়ে নিতে হবে, এবং সেখানে উল্লেখ থাকবে যে ভবিষ্যতে সে যদি ইএমআই না দেয় তার ফোনের কিছু ফিচার্স বন্ধ করা হতে পারে, সেই কনসেন্ট ফর্মে সাইন করে নিতে হবে। এবার পরবর্তীকালে সে যদি ইএমআই পরিশোধ না করে তাহলে তাকে নোটিশ পাঠানো হবে, এবং নোটিশ যদি সে না মানে তাহলে তার কিন্তু ফিচার্স বন্ধ করা যেতে পারে। এবং এখানে আরবিআই একটা জিনিস বলেছে যে এরকম অনেকের ক্ষেত্রে অনেক সমস্যাও হতে পারে, তারা পে করতে পারছে না, নোটিশ ঠিক মতো তাদের কাছে পৌঁছচ্ছে না। তো সেই ক্ষেত্রে আরবিআই বলেছে যে দেখুন, কেউ যদি ইএমআই না দিতে পারে তাহলে ইএমআই না দেওয়ার পরেও তাকে 60 দিন পর্যন্ত প্রথম নোটিশ পাঠাতে হবে, অর্থাৎ তার কাছে 60 দিন আরও সময় থাকবে ফার্স্ট নোটিশ পাওয়ার পরে। এবং দেখা গেল যে ফার্স্ট নোটিশ পাওয়ার পরেও সে কোনো কিছু রিপ্লাই দিল না, তারপরেও কিন্তু আরও 21 দিন অপেক্ষা করতে হবে ওই ব্যাংক এবং এনবিএফসিগুলোকে দ্বিতীয় নোটিশ 21 দিন পরে আবার পাঠাতে হবে, মানে 81 দিনের দিন তাকে কিন্তু আবার দ্বিতীয় নোটিশ পাঠাতে হবে। এবার দ্বিতীয় নোটিশ পাওয়ার পরেও ধরুন সে কোনো রিয়াক্ট করলো না, সেই ক্ষেত্রে বলা আছে তাকে আরও 7 দিন সময় দিতে হবে, মানে মোটামুটি প্রায় 90 দিন তাকে সুযোগ দিতে হবে সে যাতে তার ইএমআইটা পূরণ করে দেয়। এবার যদি ইএমআইটা এইগুলো হয়ে যাওয়ার পরেও সে না করছে, তখন ব্যাংক চাইলে তার তার যে ফোন, সেই ফোনের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স, এমনকি ফোনটাকেও কিন্তু লকও করতে পারবে, অর্থাৎ ফোনের ইম্পর্টেন্ট ফিচার্সও বন্ধ করতে পারবে, এবং ব্যাংক এবং এনবিএফসি চাইলে দূর থেকেই কিন্তু তার ফোনটাকে লক করে দিতে পারবে। দেখুন, এই পুরো বিষয়টা নিয়ে অবভিয়াসলি লিগ্যাল কিছু বিতর্ক স্টার্ট হয়েছে। কেন স্টার্ট হয়েছে? কারণ দেখুন, আপনার ফোনটা আপনি যেটা ইএমআইতে কিনছেন সেই ফোনটা কোনো ব্যাংক বা এনবিএফসি চাইলে দূর থেকে বন্ধ করে দিতে পারছে, তার মানে কি সেই ফোনের কিছু ডিটেলস নিশ্চয়ই ওদের কাছে থাকবে, তা না হলে কি করে বন্ধ করতে পারবে? তো এইখানে উঠে চলে আসছে প্রাইভেসির কথা, যে একটা ফোনের ক্যামেরা যদি বন্ধ করতে পারে তাহলে ভেতরে যে কল ডিটেলস আছে বা প্রাইভেট পিকচার আছে সেগুলোও তো তাহলে অ্যাক্সেস করতে পারবে। এই নিয়ে আইনি বিতর্ক শুরু হয়েছে। কেন না, দেখুন, সুপ্রিম কোর্টে একটা রুলস আছে, কেএস পুট্টাস্বামী কেস, ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, কেএস পুট্টাস্বামী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2017 সালে। এই কেসে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে রাইট টু প্রাইভেসি যেটা, সেটা কিন্তু ভারতের সংবিধানের মানুষের কিন্তু একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে কোনোভাবে লঙ্ঘন করা যাবে না, অর্থাৎ কারো কোনো ব্যক্তিগত তথ্য সেটাকে অ্যাক্সেস করা যাবে না, কারো কোনো ডেটা কালেক্ট করা যাবে না, কোনো কনসেন্ট ছাড়াই তার সংরক্ষণ বা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যক্তির সম্মতি, কনসেন্ট কিন্তু খুব জরুরি আছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে তার যে গোপনীয়তা রক্ষা করার অধিকার সেটা কিন্তু কাস্টমারের নিজস্ব রয়েছে। এখন দেখুন, এইখানে এই পুরো বিষয়টাতে আরবিআই যে এই যে রুলস, এই রুলসটাতে
এই পুরো জিনিসটা কিন্তু ভায়োলেট হতে পারে। কেন না, এই যে ব্যাংক এবং এনবিএফসি গুলো রয়েছে যারা লোনটা দিচ্ছে তাদের কাছে ওই মোবাইলটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে, যার জন্যই তারা দূর থেকে এই ফোনটাকে বন্ধ করতে পারবে। এবার এই যে পুরো বিষয়টা, তাহলে কিন্তু প্রাইভেসি ব্রিচ হচ্ছে, আর এটা নিয়ে লিগেল রুলস কিন্তু আসতে পারে। যেহেতু আরবিআই এই রুলসটা অলরেডি জারি করে দিয়েছে, তাই এই ক্ষেত্রে কিন্তু একটা আইনি বিতর্ক শুরু হতে পারে। এখন দেখুন, অনেক বিশেষজ্ঞ বলছে যে আরবিআই যে উদ্দেশ্যে এই কাজটা করেছে সেই উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু এই প্রস্তাবকে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক প্রাইভেসি ব্রিচ হবে, অনেক গোপনীয়তা কিন্তু ব্রিচ হবে। তাতে কি হবে, সেই যে গোপনীয়তা, সেই গোপনীয়তা যেহেতু থাকবে না, অর্থাৎ কোনো একজন পার্সন সে তার মোবাইলে কি করছে সেটা যদি একটা ব্যাংক বা একটা এনবিএফসি যদি সব জানতে পারে, তাহলে প্রাইভেসির আর কিছু থাকলো না। তো মানুষের মৌলিক অধিকার কিন্তু এখানে লঙ্ঘন হতে পারে। তাই যেটা মনে করা হচ্ছে, বিশেষজ্ঞ মহল বলছে যে সুপ্রিম কোর্টের কেস অনুযায়ী আরবিআই এর এই যে রুলস, এই রুলস ভালো হলেও আইনি বিতর্কের মধ্যে কিন্তু যাবে। এখন প্রশ্ন হলো, এখান থেকে বাঁচার উপায় কি? মানে এই ধরুন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি করার থাকবে। দেখুন, প্রথম কথা, খুব বড় অ্যামাউন্টের কিন্তু আইফোন বা এই লেভেলের যে লাক্সারিয়াস ফোন হয়, এই ফোনগুলো কেনা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার যতটুকু সামর্থ্য, ততটুকু সামর্থ্যের মধ্যেই কিন্তু ফোন কেনার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনি টাইম মতো ইএমআইটাও দিতে পারবেন, আপনার ফোনটাকেও আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আরবিআইয়ের এই রুলস যদি কার্যকর হয়, আর যদি এই সেমভাবে ইএমআই প্রসিডিওরে যদি ইস্যু হয়, তাহলে কিন্তু আপনার যে প্রাইভেসি সেটা কিন্তু ব্রেক হতে পারে এবং আপনার ফোনটা কিন্তু লকও হতে পারে। আপনাকে সবসময় এটা ভাবতে হবে যে যতটুকু আমার সামর্থ্যের মধ্যে হবে ততটুকুই কিন্তু আমি ফোনটাকে নেব, বা তত অ্যামাউন্টের ফোন কিন্তু নেওয়া উচিত। কারণ বর্তমান সময়ে সমস্ত দোকানে দেখবেন আপনাকে লোভ দেখানো হবে যে আপনি নিয়ে নিন, 2000 টাকাই তো পড়বে ইএমআই, বেশি তো পড়বে না, নিয়ে নিন, এখন ইউজ করুন, পরে টাকা দেবেন। ভেবে রাখুন যে ব্যাংক বা এনবিএফসি কিন্তু আপনার কাছ থেকে ঠিক টাকা তুলে নেবে, সেটা যত কম টাকার যত বেশি টাকার আপনি ইএমআই নেন না কেন, উল্টে আপনার কাছ থেকে বেশি টাকা নেবে, কম টাকা কখনো নেবে না। তাই কখনো এই প্রলোভনের মধ্যে পড়বেন না। দোকানে গিয়ে ভাববেন আগে যে আপনার ইএমআই নেওয়া উচিত কি উচিত নয়। যদি নেওয়া উচিত, তাহলে যতটুকু সামর্থ্য থাকবে সেই সামর্থ্যের মধ্যেই কিন্তু আপনি ফোনটা নেন। আশা করছি এই পুরো বিষয়টা বুঝতে পারলেন। এই পুরো বিষয়টার মধ্যে অনেক কিছু ছিল যেগুলো ভবিষ্যতে আপনাকে অনেক বেশি অ্যালার্ট করবে। ভিডিওটাকে সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন। ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।